জাতীয় সংসদ নির্বাচনে ধুলো মিটতে না মিটতেই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড়ের আভাস দেখা দিয়েছে। দেশবাসী যখন ভাবছিল নির্বাচনের পর হয়তো কিছুটা স্থিতিশীলতা আসবে, ঠিক সেই মুহূর্তেই জুলাই জাতীয় সনদের আলোকে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিতর্কের সমাধান না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন সংকট তৈরি হতে পারে। কিন্তু সংকটের মূল কারণটা কি? কেন এত আলোচনা হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, 2026 সাল থেকে বাস্তবায়ন হতে যাওয়া এই নতুন ব্যবস্থা আদৌ কি জনগণের জন্য মঙ্গলজনক হবে, নাকি নতুন সমস্যার জন্ম দেবে? স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয় সংসদ ছিল এক কক্ষ বিশিষ্ট। 300 আসনের এই সংসদে চলত দেশের সব আইন প্রণয়ন, বাজেট পাস এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার কাজ। কিন্তু বছরের পর বছর ধরে যে অভিযোগ উঠে এসেছে তা হলো, যে দল ক্ষমতায় আসে তারা একচেটিয়াভাবে নিজেদের স্বার্থে আইন বানায়, বিরোধী দলের মতামতকে কোনো মূল্যায়নই করে না। ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো বিল পাশ হয়ে যায়। এই পরিস্থিতি দেশের সংবিধান বিশেষজ্ঞ এবং সংস্কারপন্থী রাজনৈতিক নেতারা দীর্ঘদিন ধরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার কথা বলে আসছিলেন। তাদের যুক্তি ছিল সহজ, একটি উচ্চ কক্ষ বা আপার হাউস থাকলে তার নিম্নকক্ষ বা লোয়ার হাউসে পাশ হওয়া বিলগুলোকে যাচাই বাছাই করবে, ভুল ধরবে এবং প্রয়োজনে সংশোধনের সুযোগ দেবে। এটি হবে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সেই প্রত্যাশা থেকে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বর্তমান 300 আসনের সংসদ সদস্য হবে নিম্নকক্ষ এবং নতুন করে 100 আসনের একটি উচ্চ কক্ষ তৈরি হবে। নিম্নকক্ষের নির্বাচন হবে আগের মতোই সরাসরি জনগণের ভোটে এবং সেখানে 300 জন নির্বাচিত সদস্য থাকবেন এবং 50 জন সংরক্ষিত নারী আসনে সদস্য থাকবেন। এই নিম্নকক্ষে গঠিত হবে সরকার, এখান থেকে প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং জাতীয় বাজেট ও সকল অর্থ বিল পাশ হবে শুধু নিম্নকক্ষে। কিন্তু অন্যান্য সাধারণ বিল পাশ করতে হলে উচ্চ কক্ষের অনুমোদন লাগবে। এখানে আসল জটিলতা শুরু হয় উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে তা নিয়ে। জুলাই সনদে স্পষ্টভাবে বলা হয়েছিল যে উচ্চ কক্ষের 100 সদস্য নির্বাচিত হবেন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমে। এর মানে হলো, জাতীয় নির্বাচনে যে দল যত শতাংশ ভোট পাবে উচ্চ কক্ষে তারা তত শতাংশ আসন পাবে। উদাহরণস্বরূপ, যদি কোনো দল 40% ভোট পায় তাহলে উচ্চকক্ষে 100 আসনের মধ্যে তারা পাবে 40টি আসন। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল একটি নাগরিকের ভোটের সম্মান রক্ষা করা এবং সংসদের সকল রাজনৈতিক মতামতের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বিশেষ করে যারা নির্বাচনে হেরে যায় কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায়, তাদের মতামত যেন সংসদে উচ্চারিত হয় সেটা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক নির্বাচনের বিপুল বিজয়ী পাওয়ার পর বিএনপি এই পিআর পদ্ধতির বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তারা বলছে, ভোটের অনুপাত নয়, বরং প্রাপ্ত আসনের অনুপাতেই উচ্চ কক্ষের সদস্য নির্ধারণ করা হোক। সাম্প্রতিক নির্বাচনে বিএনপি পেয়েছে 54% ভোট এবং জামায়াত ইসলামী পেয়েছে 40% ভোট। যদি পিআর পদ্ধতি অনুসারে হয় তাহলে উচ্চকক্ষে বিএনপি পাবে 54 আসন এবং জামাত পাবে 44 আসন। কিন্তু বিএনপির প্রস্তাব হলো, যেহেতু তারা নিম্নকক্ষের 70% আসন জিতেছে এবং জামাত পেয়েছে 22% আসন, সেহেতু উচ্চ কক্ষেও সেই অনুপাতে আসন বন্টন করা উচিত। অর্থাৎ বিএনপি পাবে 17টি আসন এবং জামাত পাবে 22টি আসন। এই দাবির পেছনে বিএনপির যুক্তি হলো, নির্বাচনী ব্যবস্থায় যেহেতু প্রথম পাস দ্য পোস্ট সিস্টেম অনুসরণ করা হয়, সেহেতু তারা জিতেছে, তাদেরই বেশি প্রতিনিধিত্ব থাকা উচিত উভয় কক্ষেই। কিন্তু বিরোধীরা বলছে এটি সম্পূর্ণভাবে জুলাই সনদের চেতনা বিরোধী এবং উচ্চকক্ষ গঠনের মূল উদ্দেশ্যকে ব্যর্থ করে দেবে। উল্লেখ্য যে জুলাই সনদে পিআর পদ্ধতির কথা বলা হলেও বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত রেকর্ড করেছে। এখন ক্ষমতায় এসে তারা সেই দ্বিমতের ভিত্তিতে নতুন ফর্মুলা চাপিয়ে দিতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি বিএনপির প্রস্তাব মেনে নেওয়া হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ নিম্নকক্ষে যেহেতু বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তাদের হিসাব অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা হলে সেখানেও তারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাবে। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন নিম্নকক্ষে 2/3 ভোট এবং উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতাও। অর্থাৎ উভয় শর্তই বিএনপি পূরণ করতে পারবে, যার ফলে তারা যে কোনো আইন পাশ করতে পারবে বিনা বাধায়, ঠিক যেভাবে গত 15 বছর আওয়ামী লীগ করেছিল। এতে করে চেক অ্যান্ড ব্যালেন্স, যা উচ্চকক্ষের মূল কাজ হওয়ার কথা, তার থাকছে না। আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, পিআর পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল প্রতিটি নাগরিকের ভোটের মর্যাদা দেওয়া। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় অনেক সময় দেখা যায় একটি দল 40% ভোট
পেয়েও মাত্র 10-20% আসন পায়, কারণ তাদের ভোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে সেই 40% ভোটের প্রতিনিধিত্ব সংসদে থাকে না। পিআর সিস্টেমে এই সমস্যার সমাধান করবে। যারা 40% ভোট পেয়েছে তাদের মতামত সংসদে প্রতিফলিত হবে। কিন্তু যদি আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয়, তাহলে সেই 40% নাগরিকের ভোটের কোনো মূল্যই থাকছে না। তারা যাদের সমর্থন করেছে তাদের কণ্ঠস্বর সংসদে পৌঁছবে না। সংস্কার কমিশন যারা এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের রূপরেখা তৈরি করেছিলেন, তারা স্পষ্টভাবেই বলেছিলেন যে এই ব্যবস্থা দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে এবং কোনো একক দলের স্বেচ্ছাচারিতা রোধ করবে। উচ্চকক্ষ হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্ষমতাসীন এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে, যারা নিম্নকক্ষে পাশ হওয়া বিলগুলোকে নিরপেক্ষভাবেই পর্যবেক্ষণ করবেন। কিন্তু যদি মূলনীতি অনুসরণ না করে রাজনৈতিক স্বার্থে এর বিকৃতি ঘটনা হয়, তাহলে এই সংস্কারে কোনো মানে হয় না, বরং এটি হবে রাষ্ট্রের উপর অতিরিক্ত বোঝা। কারণ নতুন 100 সদস্যের জন্য বেতন ভাতা খরচ হবে বিপুল পরিমাণ অর্থ। তাদের অফিস কর্মচারী, যানবাহন এবং অন্যান্য সুবিধা দিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হবে। আইন পাশ করতে এখন 2টি কক্ষের অনুমোদন লাগবে বলে সময় লাগবে অনেক বেশি। জরুরি পরিস্থিতিতে দ্রুত কোনো আইন পাশ করার প্রয়োজন হলে তা সম্ভব হবে না। আর যদি উচ্চকক্ষ শুধুমাত্র ক্ষমতাসীন দলেরই রাবার স্ট্যান্ড হয়ে যায়, তাহলে সেই পুরো ব্যবস্থাটাই হবে সম্পদের অপচয়। আরও একটি উদ্বেগজনক দিক হলো উচ্চকক্ষ পরাজিত রাজনীতিবিদদের পুনর্বাসনের কেন্দ্র হয়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ, দেশের সবচেয়ে আলোচিত ঢাকা 8 আসনের এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন। কিন্তু যেহেতু এনসিপি জাতীয় সংসদে 3% আসন পেয়েছে, উচ্চকক্ষে তারা কমপক্ষে 3টি আসন পাবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা ধারণা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষের সদস্য হতে পারবেন। একইভাবে বিএনপি এবং জামাতেও বেশ কয়েকজন হেভিওয়েট নেতা নির্বাচনে পরাজিত হয়েছেন, যারা দলীয় তালিকায় স্থান পেয়ে উচ্চকক্ষে যেতে পারেন। এখানে সমস্যা হলো, যদি কোনো এলাকায় জনগণ তাদের এলাকার দুর্নীতিগ্রস্ত বা চাঁদাবাজ কোনো নেতাকে ভোট না দিয়ে পরাজিত করে, তাহলেও সেই নেতা দলীয় সিদ্ধান্তে উচ্চকক্ষে ঢুকে যেতে পারবেন। এটি জনগণের রায়কে অসম্মান করা শামিল। আরও ভয়ের বিষয় হলো, এভাবে যারা জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় আসবেন, তারা নিজেদের প্রভাব খাটিয়ে নতুন ধরনের রাজনৈতিক কালচার তৈরি করতে পারবেন। এতে গণতন্ত্র দুর্বল হবে এবং জনগণের আস্থা কমবে। নিম্নকক্ষে প্রথম অধিবেশনে বসা 2% দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে, অর্থাৎ সময় খুব বেশি নেই। এর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে কোন পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হবে। বিএনপি যেহেতু নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা চাইলে সংবিধান সংশোধন করে নিজেদের মতো করে উচ্চকক্ষ গঠনে নিয়ম বানাতে পারে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হবে বিপজ্জনক নজির। কারণ আজ বিএনপি যদি তাদের স্বার্থে নিয়ম পরিবর্তন করে, কাল আরও একটি দল ক্ষমতায় এসে আবার নিয়ম পাল্টাবে। এইভাবে দেশে কখনোই প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা আসবে না। দেশের সুশীল সমাজ, আইনজীবী সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এখন দাবি করছেন যে জুলাই সনদের মূল চেতনা অক্ষুণ্ণ রাখতে হবে। প্রতিটি নাগরিকের ভোটের মর্যাদা রক্ষা করতে হবে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা উচিত যেন প্রতিটি নাগরিকের ভোটের মর্যাদা রক্ষা করা হয়। তারা বলছেন গণতন্ত্রের শুধু জেতার চেষ্টায় নয়, হারানো মানুষদের মতামতেরও মূল্যায়ন দিতে হবে। তবে একটি পরিপক্ক গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে। কিন্তু ক্ষমতাসীন দল তাদের অবস্থান থেকে সরছে না। তারা মনে করছে তারা বিপুল বিজয় পেয়ে ম্যান্ডেট নিয়ে এসেছে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এই ধরনের মনোভাব দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস বলে, বাংলাদেশ যখনই কোনো দল নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে, তখনই তারা স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। এই চক্র ভাঙতে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু যদি সেই পরিকল্পনায় বিকৃতি করা হয়, তাহলে দেশ আর সেই পুরনো অন্ধকারে ফিরে যাবে কিনা সেই শঙ্কাও রয়েছে এখন সবার মনে। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, উচ্চকক্ষ গঠনে কোন পদ্ধতি অনুসরণ করা হবে। এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। যদি পিআর পদ্ধতি অনুসরণ করা হয়, তাহলে তৈরি হবে একটি শক্তিশালী চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম, যা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয়, তাহলে এটি হবে জনগণের ভোটের অপমান এবং গণতন্ত্রের পরাজয়। সময় বলে দেবে বাংলাদেশ কোন পথে হাঁটবে। তবে এই মুহূর্তে দেশবাসী উদ্বিগ্ন এবং উত্তর হচ্ছে তাদের রাজনৈতিক ভবিষ্যতের।